হাই স্টুডেন্ট, আজ তোমাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে এসেছি জেনফার অ্যান্সার কি। জেনফার যে কোশ্চেনগুলো হয়েছে, যে পরীক্ষায় এসেছিল গতকাল, আজকে আমি তার সলিউশনগুলো ডিটেলসে এক্সপ্লেনেশন করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়ে থাকে। দেখো প্রথম কোশ্চেন কি এসেছিল। প্রথম কোশ্চেন এসেছিল দেখো যে অ্যামং দ্য ফলোয়িং কম্পাউন্ড দ্য উইকেস্ট বেস্ট ইজ, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি দুর্বলতম ক্ষারক। তাহলে অপশনে কী কী ছিল দেখো প্রথম কোশ্চেনটিতে। তাহলে এনিলিন, মিথাইল এমিন, ডাইমিথাইল এমিন, ট্রাইমিথাইল এমিন। আচ্ছা দেখো এদের আমি স্ট্রাকচারগুলো যদি করি, দেখো কী কী স্ট্রাকচার পাচ্ছি এখান থেকে। এদের যদি আমি স্ট্রাকচারগুলো করি তাহলে এনিলিন ছিল, দেখো প্রথম অপশানে দেওয়া ছিল এনিলিন, এনিলিন NH2। আচ্ছা বেশি ক্ষারকত্ব কিসের উপর ডিপেন্ড করে বলো তো? এখানে লোন পেয়ারের দান করার প্রবণতার উপরে, যে যত বেশি লোন পেয়ার দান করতে পারে তার বেশি ক্ষারকত্ব তত বেশি হয়ে থাকে। 2 নম্বর অপশান দেওয়া ছিল মিথাইল এমিন, CH3NH2। 3 নম্বর অপশানে দেওয়া ছিল দেখো ডাইমিথাইল এনিলিন, কী দেওয়া ছিল? ডাইমিথাইল এমিন, CH3NH, CH3। আর লাস্টে দেওয়া ছিল দেখো ট্রাইমিথাইল এমিন, CH3। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে সবথেকে নাইট্রের মাত্রাতে লোন পেয়ার এবিলিটির উপরে কত বেশি দান করতে পারবে, ক্ষারকত্ব তত বেশি হবে। ওকে মিথাইল গ্রুপের কী রয়েছে? প্লাস আই এফেক্ট রয়েছে, তাহলে তিনটে এখানে প্লাস আই এফেক্ট কাজ করছে। তাহলে তিনটে প্লাস আই এফেক্ট কী করে? ইলেকট্রন ঘনত্ব থেকে বাড়িয়ে দেয়। তাহলে নাইট্রেনের এখান মাথাতে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক হবে, অনেক বেশি হবে। তাহলে যত ইলেকট্রন ঘনত্ব বেশি হবে তত দান করার প্রবণতাও বেশি হবে, লোন পেয়ার ডোনেট করার প্রবণতাও তত ইনক্রিজ করবে, তত টেন্ডেন্সি বৃদ্ধি হবে। তাহলে এই ক্ষেত্রে ক্ষারকত্ব সবথেকে বেশি হবে। এক্ষেত্রে দেখো দুটো প্লাস আই এফেক্ট দুটো মিথাইল গ্রুপের কাজ করছে। তাহলে এক্ষেত্রে এর থেকে তুলনামূলক কম পরিমাণে এখানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি হবে। এখানে একটা মিথাইল গ্রুপের প্লাস আই এফেক্ট কাজ করছে, এর থেকে তুলনামূলকভাবে কম হবে। এক্ষেত্রে কী ঘটনা ঘটছে দেখো, নাইট্রোজেনের লোন পেয়ারগুলো দান করার প্রবণতা খুবই কম এক্ষেত্রে, কারণ এই লোন পেয়ারগুলো এখানে বেঞ্জিন বলের যে পাই ইলেকট্রনগুলো রয়েছে তার সঙ্গে এইভাবে রেজোনেন্সে অংশগ্রহণ করে নেয়, তাহলে এইভাবে যদি রেজোনেন্সে অংশগ্রহণ করে নেয় তাহলে এর ইলেকট্রনের লোন এভিলেবিলিটি, ইলেকট্রনের লভ্যতা কিন্তু অনেকাংশে কমে যায়, তাই এর বেসিসিটি ক্ষারকত্ব সব থেকে কম হয়। তাহলে অপশন এ হবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেনটি কী দেওয়া ছিল দেখো, দ্বিতীয় কোশ্চেন দেওয়া ছিল মোস্ট অ্যাসিডিক অ্যান্ড লেস অ্যাসিডিক কম্পাউন্ড অ্যামং দ্য ফলোয়িং আর রেসপেক্টিভলি। বলেছে নিচের যৌগগুলির মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম আম্লিক যৌগ কোনগুলি সেটা বার করতে বলেছে। 4টা অপশন, ইথানোয়িক অ্যাসিড, ইথানল, ফেনল আর প্যারানাইট্রোফেনল। তাহলে ইথানোয়িক অ্যাসিডে কী হয়? অ্যাসিডিটি কিসের উপর ডিপেন্ড করে? মানে অ্যাসিডিটি হচ্ছে তার কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হয়, হ্যাঁ কোনো একটা অ্যাসিডের কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হয় তার স্থিতিশীলতার সাইজ সব থেকে বেশি হয়ে থাকে। তাহলে ইথানোয়িক অ্যাসিড, দেখো আমি ক্ষেত্রে করে দেখাই, দেখো ইথানোয়িক অ্যাসিড। তাহলে ইথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার যদি করি দেখো, তাহলে এটা কত? এটা ছিল 26-এর কোশ্চেনটা, তাহলে এটা হচ্ছে 27-এর কোশ্চেনটা। 27-এর কোশ্চেনটা কী দেখো? ইথানোয়িক অ্যাসিড। তাহলে এই হচ্ছে আমার ইথানোয়িক অ্যাসিড, CH3C ডবল বন্ড OH। তাহলে এর কনজুগেট বেসটা দেখি, CH3C ডবল বন্ড O মাইনাস প্লাস H প্লাস। তাহলে এই কনজুগেট বেসটা যত বেশি স্টেবল হবে এর H প্লাস আয়ন ছাড়ার প্রবণতা তত বেশি হবে, অর্থাৎ সেই অ্যাসিডটি তত বেশি আম্লিক হবে। এই কনজুগেট অ্যাসিডটা দেখো স্টেবল কী হবে না, এইভাবে এই ধরনের কনজুগেশন রেজোনেন্স উপস্থিত থাকার কারণে হাইলি স্টেবল। এই হাইলি স্টেবল, এটা আবার এরকমভাবে চলতে থাকে, এই ধরনের হাই স্টেবল, তাহলে অধিক স্থিতিশীল এই ধরনের কনজুগেট বেস। তাহলে কনজুগেট বেস এক্ষেত্রে কি অধিক স্থিতিশীল। আর কি অপশান ছিল দেখো, ইথানল ছিল, CH3CH2OH। দেখো এর যদি আমি কনজুগেট বেসটাকে দেখি কি পাবো, CH3CH2O মাইনাস প্লাস H প্লাস। দেখো এই O মাইনাস কিন্তু এই ধরনের কোনো রেজোনেন্স করতে পারছে না, উপরন্তু এর এখানে কি রয়েছে, CH3CH2 ইথাইল গ্রুপটা রয়েছে, ইথাইল গ্রুপটা একে প্লাস আই এফেক্টের মাধ্যমে এর ইলেকট্রনের লভ্যতা আরও বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ একে আরও বেশি ডিস্টেবিলাইজ করছে, তার মানে এর কিন্তু অম্লত্ব অনেকটাই কম। আর কি রয়েছে অপশানে দেখো, আর অপশানে ছিল দেখো ফেনল ছিল, আর অপশানে ছিল ফেনল আর প্যারানাইট্রোফেনল। ঠিক আছে, তাহলে ফেনলের স্ট্রাকচারটা এখানে করি, হচ্ছে ফেনল। তাহলে এর তুমি কনজুগেট বেসটাকে দেখো, অনুবন্ধী ক্ষারকটাকে দেখি, তাহলে O মাইনাস প্লাস H প্লাস। হ্যাঁ, তাহলে অনুবন্ধী ক্ষারকের স্টেবিলিটি এখানে রয়েছে ভায়া রেজোনেন্স, এইভাবে রেজোনেন্সের কারণে স্টেবল, মোটামুটি স্টেবল, এই ধরনের রেজোনেন্স করতে পারার কারণে স্টেবল। আবার দেখো এইভাবে রেজোনেন্স করার ফলে কী হচ্ছে, কীরকম রেজোনেন্স করছে, এভাবে রেজোনেন্স করার ফলে মোর ইলেকট্রোনেগেটিভ, এভাবে এটা ডবল বন্ড হয়ে যাচ্ছে, এই রেজোনেন্সটা এটা এই বন্ডটা এখানে চলে আসছে, এখানে নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে,
তারপরে এটা আবার এখানে ডবল বন্ড, এভাবে চলতে থাকবে, এভাবে রেজোনেন্সটা চলতে থাকবে, এবার রেজোনেন্সটা চলবে। আরেকটা ছিল দেখো প্যারা নাইট্রোফেনল, OH প্যারা পজিশনে NO2 গ্রুপ রয়েছে। তাহলে এক্ষেত্রেও কী হবে, এভাবে রেজোনেন্স চলতে থাকবে। কনজুগেট বেসটা যদি দেখো এখান থেকে H+1 বেরিয়ে যাওয়ার পরে এখানে তাহলে মাইনাস চার্জ পড়ে থাকবে, এখান থেকে H+1 বেরিয়ে যাওয়ার পরে, তাহলে এইভাবে এটাও রেজোনেন্স করতে পারবে। এক্ষেত্রে রেজোনেন্সটাকে ফেসিলিটেট করছে নাইট্রোজেনের মাথাতে থাকা এই NO2 গ্রুপের -I এবং -R এফেক্ট, এই দুটো এফেক্ট এক্ষেত্রে কিন্তু ফেসিলিটেট করছে অনেক বেশি। কাকে না, এই ক্ষেত্রে এই রেজোনেন্স প্রক্রিয়াকে, তাই এর কিন্তু এর তুলনায় এর ক্ষারকত্ব বা স্টেবিলিটি বেশি হবে, এর অম্লত্ব বেশি হবে, স্টেবিলিটি বেশি হবে। কিন্তু এদের মধ্যে থেকে সবথেকে বেশি স্টেবল হবে কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের অম্লত্ব, ঠিক আছে, এর অম্লত্ব সবথেকে বেশি হবে এবং সবথেকে কম তাহলে হবে কোনটা, 2 নম্বরটা। তাহলে মানে 1 নম্বরটার হবে সবথেকে বেশি অম্লত্ব বেশি, 2 নম্বরটার হবে সবথেকে কম, তাহলে অপশনটা হবে কোনটা, সি। তাহলে 1 নম্বরটার হবে সবথেকে বেশি, 2 নম্বরটার হবে সবথেকে। 28 কোশ্চেন দেখো, কি দেখতে পাচ্ছ দেখো, দ্য হাইড্রোকার্বন অফ জেনারেল ফর্মুলা CnH2n রিপ্রেজেন্ট। আমরা তো জানি হাইড্রোকার্বন জেনারেল ফর্মুলা, বাংলাতে পড়ে দিচ্ছি দেখো, CnH2n এই সংকেত বিশিষ্ট হাইড্রোকার্বনগুলিকে কী বলা হয়, এই কার্বনগুলি কেবলমাত্র কী বলা হয়, অ্যালকিন বলা হয় তাকে। আমরা জানি আমরা জানি যে CnH2n, আমরা জানি যে CnH2n CnH2n +2 এটা আছে অ্যালকেনের ক্ষেত্রে, আর CnH2n -2 এটা অ্যালকাইন, আইন থাকলে অর্থাৎ ট্রিপল বন্ড থাকলে এটা আইনের জন্য, এটা অ্যালকিনের জন্য, এটা এটা অ্যালকেনের জন্য, এটা অ্যালকিনের জন্য CnH2n। তাহলে আমাদের অ্যান্সার এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে কোনটা, বি। 29 দেখো, দ্য নাম্বার অফ সিগমা এবং পাই বন্ড প্রেজেন্ট ইন দা, একটা কম্পাউন্ড দেওয়া আছে, কি কম্পাউন্ড দেওয়া আছে, পেন্ট 4in19 একটি যৌগ দেওয়া আছে, এই যৌগটিতে সিগমা এবং পাই বন্ড সংখ্যা ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো তো যৌগটা কি দেওয়া আছে, তাহলে যৌগটা দেওয়া আছে দেখো CH2, তাহলে এই যৌগটা দেওয়া আছে দেখো, কত নম্বর কোশ্চেন এটা, কোশ্চেন নাম্বার 29, কি দেওয়া আছে দেখো, কোশ্চেনটা দেওয়া আছে পেন 2in CH2 ডাবল বন্ড CH2 সিঙ্গেল বন্ধন C ট্রিপল বন্ড CH, কি যৌগটা না পেন্ট 4in19, এক্ষেত্রে তাহলে দেখো সিগমা এবং পাই বন্ড, তাহলে এক্ষেত্রে ডাবল বন্ড, এক্ষেত্রে যে ডাবল বন্ডগুলো রয়েছে দেখো, ডাবল বন্ড মানে কি আমরা জানি একটা সিগমা একটা পাই, আর ট্রিপল বন্ড মানে কি একটা সিগমা, সেক্ষেত্রে দুটো পাই বন্ড রয়েছে। তাহলে টোটাল এখানে পাই বন্ড পেয়ে গেলাম দুটো রেখে, মানে 3টে টোটাল রয়েছে এখানে পাই বন্ড, আর সিগমা বন্ড কাউন্টিং করো, তাহলে এখানে একটা, দুটো, 3টে, আর এখানে একটা 4টা, আর হাইড্রোজেনগুলোর সংখ্যা করো, প্রতিটা CH বন্ড কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনের বন্ধনগুলো রয়েছে সেগুলো একটা করে সিগমা বন্ড রয়েছে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন, এখানে একটা 3টে, 4টা 5টা, এখানে তো নেই, এই 6টা, আর এখানে একটা সিগমা 7টা 8টা 9টা 10টা, তার মানে পেয়ে গেলাম টোটাল 10টা সিগমা বন্ড। তাহলে অপশন কি হয়ে যাবে, তাহলে এখানে অপশনটা দেখো, তাহলে এখানে আমার অপশন হয়ে যাচ্ছে তার মানে 10টা পাই বন্ড আর 10টা সিগমা বন্ড, 3টা পাই বন্ড, তাহলে অপশন হয়ে যাবে বি, তাহলে অপশন হয়ে যাবে এখানে বি। পরের কোশ্চেনটি কি দেওয়া আছে দেখো, 30 কোশ্চেনটা দেখো, নিম্নলিখিত কোনটি স্ফুটনাঙ্ক সর্বনিম্ন হবে, কি কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লোয়েস্ট বয়েলিং পয়েন্ট। অপশন এতে দেখো কি দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে দেখো 2 ডাইমিথাইল প্রোপেন, আর স্ট্রাকচারটা দেখো CH3 2 ডাইমিথাইল প্রোপেন। অপশন বিতে কি রয়েছে, অপশন বিতে রয়েছে 2 মিথাইল বিউটেন। স্ট্রাকচারটা দেখো CH3 অপশন সিতে রয়েছে সাইক্লোপ্যান্টেন, এটা হচ্ছে সাইক্লোপ্যান্টেন, আর অপশন ডিতে যে যৌগটি রয়েছে, অপশন ডিতে রয়েছে এটা বি, সি এটা এ, তাহলে অপশন ডিতে যে যৌগটা রয়েছে এটা দেখো এন পেন্টেন, CH3 CH3, তাহলে দেখো এখানে যে 4টা যৌগ অপশন দেওয়া আছে, প্রত্যেকটা দেখো কার্বন সংখ্যা কিন্তু সম, এটা দেখো 5টা কার্বন, এটা তো 5টা, এটা তো 5টা, এটা তো 5টা কার্বন, তার মানে অ্যাটমিক ওয়েটগুলো এদের কিন্তু প্রায় সেম দেওয়া আছে, আণবিক ভরটা প্রায় সমানই দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে স্ফুটনাঙ্ক কিসের উপর ডিপেন্ড করে না, এক্ষেত্রে স্ফুটনাঙ্ক ডিপেন্ড করে যে অণুটির বিন্যাসের উপর, অর্থাৎ অণুটি এক্ষেত্রে যখন অণুগুলো
ধরো এন পেন্টেনের ক্ষেত্রে যখন অণুগুলো পরস্পরের সংস্পর্শে আসবে, তাহলে এই ক্ষেত্রে নন ব্রাঞ্চিং এর শাখা প্রশাখা কম হওয়ার কারণে এই ক্ষেত্রে কী করতে পারবে না অধিক সংখ্যক অধিক কাছাকাছি অণুগুলো পরস্পরের সাথে আসতে পারবে, অধিক কাছাকাছি অণুগুলো পরস্পরের আসতে পারবে, যার ফলে যে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলগুলো, ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটা এক্ষেত্রে কিন্তু অনেক বেশি হবে এন পেন্টেনের করতে। যত ব্রাঞ্চিং বৃদ্ধি পেতে থাকে, যত শাখা প্রশাখা বৃদ্ধি পেতে থাকে, তত অণুগুলো কিন্তু দূরে দূরে থাকে। এই যে প্রথমে যৌগটি ছিল 2,2 ডাইমিথাইল প্রোপেন, এক্ষেত্রে কিন্তু অণুগুলোর মধ্যে ডিস্টেন্স অনেক বেশি হবে। এক্ষেত্রে দুটো অণুর মধ্যে এই ক্ষেত্রে কী হবে, তাহলে দুটো অণুর মধ্যে ডিস্টেন্স দেখেই হবে অণুগুলো অবস্থান করবে, তাহলে এই ক্ষেত্রে অণুগুলো কিন্তু এই যে এই অণুটার মধ্যে ডিস্টেন্স অনেক বেড়ে যাবে, এই মিথাইল গ্রুপ মিথাইল ডিস্টেন্স অনেক বেড়ে গেল। ডিস্টেন্স বেড়ে যাওয়ার কারণে এদের মধ্যে ভ্যান্ডারওয়াল আকর্ষণ বলটা এদের তুলনায় অনেকটাই কম হবে, তাই এর স্ফুটনাঙ্ক কিন্তু এখানে সবথেকে কম হবে। আর এটা যেহেতু ব্রাঞ্চিং সিস্টেম, এই এন পেন্টেন যেহেতু হচ্ছে বদ্ধ শৃঙ্খল যৌগ হয়, নিজেদের মধ্যে একটা বন্ধনে আবদ্ধ রয়েছে পরস্পরের সঙ্গে, একটা রিং বলয়াকার যৌগ তৈরি, তাই স্ফুটনাঙ্ক সবথেকে বেশি হবে, তাই এটা এখানে আলোচ্য বিষয় নয়। তাহলে এই তিনটার মধ্যে তাহলে সবথেকে কম স্ফুটনাঙ্ক তার মানে হচ্ছে এটা, যেহেতু এটা কি রয়েছে ব্রাঞ্চ সিস্টেম। নেক্সট দেখো 31-এরটা দেখো, পরে নেক্সট দেখো 31-এ কী রয়েছে। 31-এ কী কোশ্চেন রয়েছে আমাদের দেখো, 31-এ রয়েছে একটি যৌগ এক্স মিথানল H2SO4 অনুঘটকের উপস্থিতি উত্তপ্ত করলে উইন্টার গ্রিন পাওয়া যায়। তাহলে যৌগটি কি, তাহলে উইন্টার গ্রিন পাওয়া যায় কার উপস্থিতিতে, না H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায়। তাহলে আমার দেখো H2 এর সঙ্গে এমন একটা তোমাদের এটা খুবই পরিচিত বিক্রিয়া, তাহলে এটা কত নম্বরে, না 31 নম্বরের কোশ্চেনটা। তাহলে কি দেখা যাচ্ছে, তাহলে কি আমি বিক্রিয়াটা করে দেখাই। দেখো তাহলে একটি যৌগ, তার মানে আমরা জানি যে স্যালিসাইলিক অ্যাসিড OH COOH, স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে আমরা দেখিছি যে মিথানল H2SO4, মিথানল এবং H2SO4 এর বিক্রিয়া করে সেক্ষেত্রে পাওয়া যেত কি ওয়েল অফ উইন্টার গ্রিন, মিথাইল স্যালিসাইলেট OH CO, এখান থেকে এখনো জল বেরিয়ে যায়, এখান থেকে H2O বেরিয়ে যায়, তাহলে কি পাওয়া যায় C ডবল বন্ড ও CH3, এটার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট উইন্টার গ্রিন। তাহলে এখানে অপশন হয়ে যাবে কি, অপশন হয়ে যাবে সি, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সি। ঠিক আছে, বোঝা গেছে, রাইট অ্যান্সার হয়ে যাবে সি। পরের কোশ্চেনটা দেখো কি রয়েছে, 32-এরটা কি বলেছে দেখো, নিচের কোন যৌগগুলি, নিচের মূলকগুলির মধ্যে অর্থপ্যারা নির্দেশ করতে বলছে। দেখো COCH3, কী কী অপশন দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে COCH3 COOH NaCOCH3 CN। দেখো CN তো জানি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, COOH ও জানি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আর COCH3 এটাও জানি ইলেকট্রন উইথড্রয়িং। স্ট্রাকচারগুলো কী করে বুঝলাম, এগুলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে যদি এদের স্ট্রাকচারগুলো দেখো তাহলে বুঝতে পারবে। C ডবল বন্ড ও CH3, তাহলে এই যে পাই বন্ড রয়েছে, এ কী করে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রনকে তুলে নেয়, উপর দিকে তুলে নিয়ে আসে। এই গ্রুপটা কী করে, বেঞ্জিন বলয় থেকে এইভাবে পাই ইলেকট্রনগুলোকে এইভাবে তুলে নিয়ে আসে, তাহলে এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ জানো। সায়ানাইড C ট্রিপল বন্ড, সেখানে পাই বন্ড রয়েছে, এও কী করে ইলেকট্রনকে এইভাবে তুলে নিয়ে আসে বেঞ্জিন বলয় থেকে, বেঞ্জিন বলয় থেকে এইভাবে ইলেকট্রনকে তুলে নিয়ে আসে। COOHটা তো জানোই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেও কী করে এই পাই ইলেকট্রন বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রনকে তুলে নিয়ে আসে, এইভাবে তুলে নিয়ে আসে। তার মানে কি, তার মানে এখানে অপশন হয়ে যাবে অ্যাসিটিলাইড NaCOCH3, অ্যান্সার ডি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, অ্যান্সার ডি। নাইট্রোজেনের লোন পেয়ার এক্ষেত্রে কী করে না ইলেকট্রন ডোনেট করে রিংয়ের মধ্যে, সুতরাং এটি অর্থপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, অর্থাৎ অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ডেনসিটি বাড়িয়ে দেয়। কীভাবে যদি বলেন কীভাবে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় একটু দেখিয়ে দিই। দেখো NaCOCH3, এই গ্রুপটি কী করে নাইট্রোজেনের মাথায় উপস্থিত থাকা লোন পেয়ারটি এইভাবে বেঞ্জিন বলয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে। তাহলে এইভাবে রেজোনেন্স করার ফলে দেখো না অর্থ এবং প্যারা পজিশনগুলোতে ইলেকট্রনের ডেনসিটি কিন্তু তুলনামূলকভাবে অন্য অঞ্চলগুলোতে, তুলনামূলকভাবে মেটা পজিশনের তুলনায় অর্থ এবং প্যারা পজিশনে দেখো ইলেকট্রনের ঘনত্ব কিন্তু অনেক বেশি হচ্ছে। এবার রেজোনেন্সের ফলে তাহলে কী দেখতে পাচ্ছি, দেখো এই যে অর্থতে একটা নেগেটিভ চার্জ আসলো, প্যারাতে একটা কীরকমভাবে এই পজিশনেও একটা নেগেটিভ চার্জ আসবে, এইভাবে যদি রেজোনেন্সটা করা হয়। এভাবে যদি রেজোনেন্সটা করি তাহলে এক্ষেত্রেও আরেকটি কী আসবে, নেগেটিভ চার্জ আসবে। তাহলে অর্থপ্যারা পজিশন ইলেকট্রন ডেনসিটি বাড়ায় বলে এদেরকে বলা হয় অর্থপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ। নেক্সট কী কোশ্চেনটা আছে দেখো, 33-এর কোশ্চেনটি দেখো, 33 এটা তাহলে হলো কি 32। 33-এ কী রয়েছে দেখো, একটা রিয়াকশন দেওয়া আছে কি CH3CO NH2 অ্যামাইডের সঙ্গে PCl5 এর রিয়াকশন করে, জানি ফসফরাস পেন্টাক্লোরাইড একটি জল শোষক পদার্থ। তাহলে কি করে না এখান থেকে এখনও জল বের করে নেয়, এখনও জল বের করে নিয়ে কি তৈরি করে CH3CN তৈরি করে নেয়, মিথাইল সায়ানাইড এখান থেকে তৈরি করে প্লাস জল তৈরি করে। তাহলে এখানে
পি প্রোডাক্টটি হবে কি মিথাইল সায়ানাইড CH3CN। তাহলে অ্যান্সার বি এখানে রাইট অ্যান্সার হবে। 34 কোশ্চেনটি দেখো কি দেওয়া আছে, বলা হচ্ছে জুইটার আয়নি ফ্রম দ্য গ্লাইসিন এক্সিস্ট অ্যাট, বলছে গ্লাইসিনের দ্বি আয়ন ভূমিকায় গ্লাইসিন বলছে কখন জুইটার আয়ন রূপে অবস্থান করবে, গ্লাইসিন কখন জুইটার আয়ন রূপে অবস্থান করবে সেটা কোন পিএইচে, সমতড়িৎ বিন্দুতে, আইসো ইলেকট্রিক পয়েন্টে, না পিএইচ ইকুয়াল টু 0-তে, না পিএইচ ইকুয়াল টু 7-এ, না পিএইচ ইকুয়াল টু 14-এ। তবে কোথায়, না সমতড়িৎ বিন্দুতে। সমতড়িৎ বিন্দুতে আমরা জানি আইসো ইলেকট্রিক পয়েন্ট যেটা, সেই আইসো ইলেকট্রিক পয়েন্টে কি আছে দেখো। নেক্সট কোশ্চেন 35-এ কী দেওয়া আছে দেখো, 35-এ কী দেওয়া আছে দেখো না, হুইচ অফ দ্য ফ্লোয়িং, বাংলাতে পড়ছি দেখো, একটি প্রথম ক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের গাঢ়ত্ব দ্বিগুণ করা হলে কোন উক্তিটি সঠিক হবে। একটি প্রথম ক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে কোনটি সঠিক হবে দেখো। তাহলে আমরা জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার রেট কি জানি, বিক্রিয়ার রেট আর সমানই পরে ফার্স্ট অর্ডার রিয়াকশন কে ইন্টু বিক্রিয়কের গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্বের টু দি পাওয়ার 1 হবে। এটাই তো প্রথম ক্রম বিক্রিয়ার হার ইকুয়েশন, হ্যাঁ এটাই প্রথম ক্রম বিক্রিয়ার হার ইকুয়েশন। তাহলে যদি গাঢ়ত্ব পরিবর্তন করে, আমরা জানি হার ধ্রুবকের মানের তো কোনো পরিবর্তন হয় না, হার ধ্রুবকের মান অনলি ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার। তাহলে গাঢ়ত্ব যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে রেটটাও কী হয়ে যাবে, তাহলে গাঢ়ত্ব আমি দ্বিগুণ করে দিলাম, দ্বিগুণ, তাহলে রেটটাও কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 2 ইন্টু গাঢ়ত্ব করে দিলাম, ধরো 2 ইন্টু গাঢ়ত্ব করে দিলাম ইন্টু কে, তার মানে কী হয়ে গেল, আগে যে রেট ছিল তার কী হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি দ্বিগুণ হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি, তাহলে কী কী অপশানে কী কী দেওয়া আছে দেখো, অপশানগুলো বিক্রিয়ার হার দ্বিগুণ হবে, অর্ধায়ু অর্ধেক হবে, সক্রিয়করণ শক্তি কম হবে, না বিক্রিয়ার হার দ্বিগুণ হবে। তাহলে কী হবে এখানে রাইট অ্যান্সার, বিক্রিয়ার হার ধ্রুবকের মান কি দ্বিগুণ হচ্ছে না, বিক্রিয়ার হার ধ্রুবকের মান কিন্তু গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, গাঢ়ত্ব যাই করা হোক না কেন হার ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটবে না। অর্ধায়ু কি অর্ধেক হবে, দেখো অর্ধায়ু ইকুয়েশনটি কী জেনেছিলাম, টি হাফ সমানে 0.693 বাই কে, পরে ফার্স্ট অর্ডার রিয়াকশন আমরা তো জানি যে ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে অর্ধায়ু গাঢ়ত্বের উপর নির্ভরশীলই নয়, বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। তাহলে এটাও হচ্ছে না, তাহলে সক্রিয়করণ শক্তি কমে যাবে। তাহলে এবার গাঢ়ত্বের সঙ্গে কি আর সক্রিয়করণ শক্তি ডিপেন্ডেন্ট, গাঢ়ত্বের উপর সক্রিয়করণ শক্তি ডিপেন্ডেন্ট নয়, তাহলে সক্রিয়করণ শক্তি কোনো পরিবর্তন ঘটবে না, বিক্রিয়ার হারটি কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। এখানে রাইট অ্যান্সার হবে কিন্তু ডি। 36-এ কী কোশ্চেনটা দিয়েছে দেখো, 36-এ কী কোশ্চেনটা দিয়েছে দেখো, 36-এ কী কোশ্চেনটা দেওয়া আছে দেখো, দেওয়া হচ্ছে যে ইন আইসোথার্মাল এক্সপানশন ফর অ্যান আইডিয়াল গ্যাস হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ কারেক্ট, কোনটি হচ্ছে কারেক্ট, কোনটি কারেক্ট হবে দেখো। কী কী দেওয়া আছে সেক্ষেত্রে অপশানে দেওয়া আছে ডেল্টা ইউ ইকুয়াল টু 0, ডেল্টা এইচ গ্রেটার দেন 0, ডেল্টা এস গ্রেটার দেন 0, ডেল্টা এস লেস দেন 0 হলে আইসোথার্মাল এক্সপানশন ফর অ্যান আইডিয়াল গ্যাস আমরা জানি যে ডেল্টা ইউ সমান কি হয়ে থাকে এন সি ভি বার ইন্টু ডিটি, অর্থাৎ T2 - T1 ফর অ্যান আইসোথার্মাল প্রসেস T equal to constant, ফর অ্যান আইসোথার্মাল প্রসেস T equal to constant থাকে, টিটা ধ্রুবক থাকে, তাহলে সেক্ষেত্রে ডেল্টা টি অর্থাৎ T2 - T1 এই পরিবর্তনটা কত হবে, 0 হবে। তার মানে ডেল্টা এন সি ভি বার ইন্টু 0, 0 মানে কি 0ই বেরোবে ভ্যালু, তার মানে এক্ষেত্রে কী হয়ে যাবে যে ডেল্টা ইউ কি ইনক্রিজ করে, ডেল্টা ইউ মানে হচ্ছে এটা 0, অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তন 0 হবে ফর অ্যান আইসোথার্মাল এক্সপানশন। নেক্সট ভিডিও দেখার জন্য সেকেন্ড পার্ট দেখতে থাকো, অবশ্যই সেকেন্ড পার্ট দেখো।